নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী, আমি ডক্টর দীপঙ্কর ঘোষ, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত। ক্লাস শুরু করার আগে আমরা পশ্চিমবঙ্গ সরকারের এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির যিনি বর্তমান প্রেসিডেন্ট মাননীয় শ্রীযুক্ত ডক্টর পার্থ কর্মকার মহাশয়কে জানাই আমার শ্রদ্ধা। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রীযুক্ত অনিরুদ্ধ চক্রবর্তী মহাশয়কে আমি আমার শ্রদ্ধা নিবেদন করি এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সর্বোপরি আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে অনেক ভালোবাসা, ভবিষ্যৎ জীবনের শুভকামনা জানিয়ে আজকে আমরা আমাদের ইতিহাস ক্লাস শুরু করব। প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয়টি অত্যন্ত ইন্টারেস্টিং। আমরা একটা গল্পের আকারে এই ক্লাসটাকে তোমাদেরকে উপহার দেবো। মন দিয়ে ক্লাসটা করলে একদিকে যেমন তোমরা তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে, তেমনি ইতিহাস চেতনা সঙ্গে মার্কস। চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় সেমিস্টার ওয়ান। সেমিস্টার ওয়ান মানে একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের তৃতীয় ইউনিটের প্রথম টপিকস, সেটি হচ্ছে গ্রিস পলিস। সুস্মিতা, অনন্যা, অন্বেষা, ইলোরা, তোমরা নিশ্চয়ই ষোড়শ মহাজন পদের নাম শুনেছ। ষোড়শ মহাজন পদ কি আমি একটু ছোট্ট করে বলে দিই। পলিসে যাবার আগে একটু ষোড়শ মহাজন পদ সম্পর্কে তোমাদের বলে দেওয়াটা অত্যন্ত উচিত বলে আমার মনে হচ্ছে। ভারতবর্ষের সূচনা লগ্নে আমরা দেখব যে 16টি ছোট্ট ছোট্ট রাজ্যের উদ্ভব ঘটেছিল এবং এই ছোট্ট ছোট্ট যে রাজ্য সেইগুলোকে বলা হচ্ছে ষোড়শ মহাজন পদ। অর্থাৎ ষোড়শ মহাজন পদ কি আমি একটু লিখে দিই, আমি খুব সংক্ষিপ্ত আকারে লিখছি। 16 ষোড়শ মহাজন পদ। আমরা একটু ছবির আকারে তোমাদেরকে ব্যাপারটা দেখিয়ে দিই। যদি আমরা ভারতবর্ষের একটা মানচিত্র আঁকার চেষ্টা করি, এই যে ঠিক তখনকার যুগের ভারতবর্ষ আজকের মতন ছিল না, অনেকটা এইরকম একটা প্রকৃতি ছিল ভারতবর্ষের এবং সভ্যতার উষা লগ্নে এই ভারতবর্ষের মাটিতে প্রথম ছোট্ট ছোট্ট 16টা রাজ্যের উদ্ভব ঘটেছিল। ফর এক্সাম্পল, এই যে লাল অংশগুলোকে তোমরা দেখছো, ছোট্ট ছোট্ট যে বৃত্তগুলোকে দেখছো, এই বৃত্তগুলোকে ভাবো একটা একটা ছোট্ট রাজ্য। এইরকমই 16টা রাজ্য নিয়ে ভারতবর্ষের মাটিতে সৃষ্টি হয়েছিল ষোড়শ মহাজন পদ। এই একটি একটি রাজ্যের সঙ্গে বা রাষ্ট্রের সঙ্গে আরেকটি গোষ্ঠীর বা আরেকটি রাজ্যের বা রাষ্ট্রের যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। এটাই ছিল প্রাচীন ভারতবর্ষের উষা লগ্নের একটা ঘটনা। পরবর্তীকালে এই ছোট্ট ছোট্ট অংশগুলো তারা দলবদ্ধতার দিকে আগিয়ে যায় এবং সেখান থেকেই একটা রাষ্ট্র বা কান্ট্রি গড়ে ওঠার দিকে ভারতবর্ষ আগিয়ে গেল। ঠিক একই রকম ঘটনা আমরা দেখতে পাবো প্রাচীন গ্রিসের ইতিহাসের ক্ষেত্রে। এবং আমরা দেখব যে প্রাচীন গ্রিস নামক যে দেশটি রয়েছে, এই দেশটি ছিল পাহাড় পর্বত সংকুল এবং যোগাযোগ ব্যবস্থার মধ্যে ছিল অপ্রতুলতা। এই গ্রিস দেশের উষালগ্নেও একাধিক ছোট্ট ছোট্ট নগর ও রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল। এই নগর রাষ্ট্রগুলোকে কি বলা হয় আমি একটু আগেই বলেছি। সুদর্শন, তুমি বলতে পারবে? একদম ঠিক বলেছ, এগুলোকে বলা হয় পলিস। চলো আমরা একটু দেখে নিই। বাংলাতে বলা হচ্ছে পলিস।
ইংলিশ হচ্ছে, তাহলে বাংলাতে বলা হলো পলিশ, যার ইংলিশ হচ্ছে POLIS, পলিশ। পলিশ কি আমরা খুব সহজে জেনে নিই। পলিশ হচ্ছে প্রাচীন গ্রিসের কোনো একটি ভূখণ্ড, মূলত সেটি পাহাড়ের চূড়াতে বা পাহাড়ের উপরে এই পলিশগুলো গড়ে উঠত এবং সেই ভূখণ্ডের একটা সুনির্দিষ্ট জনগোষ্ঠী বা মানব গোষ্ঠী তারা তাদের মতো করে স্বায়ত্ত শাসন পরিচালনা করত এবং তারা তাদের মতো করে তারা নিজেদের রাষ্ট্রনীতি বা গভর্নেন্স নিয়ন্ত্রণ করত। এই ভূখণ্ডের যারা অধিবাসী ছিলেন তারা অবশ্যই গ্রিসের নাগরিক হতো, কোনো কোনো ক্ষেত্রে তারা বাইরে থেকেও আসতো এবং গ্রিস দেশের এক পলিসের সঙ্গে আর এক পলিসের বিবিধ বিষয়ে কিন্তু পার্থক্য ছিল। প্রত্যেকটা পলিসের কাঠামো, জনসংখ্যা প্রভৃতি কিন্তু এক হতো না, সেটা পলিস টু পলিস নির্ভর করত। তার আগে আমাদের একটু জেনে নেওয়া দরকার যে পলিসের উদ্ভব কেন হলো বা কখন হলো বা কিভাবে হলো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে প্রাচীন যে সাম্যবাদী সমাজ ছিল, একসময় এই ভূখণ্ডের কোনো একটি গাছ, কোনো একটি কৃষি জমি, সেটার কোনো নির্দিষ্ট মালিক ছিল না। পরিবার ছিল যৌথ, সমাজের উৎপাদনও ছিল যৌথ মালিকানা ভিত্তিক। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে যখন ব্যক্তি মালিকানা বা জমির মালিকানা বা আমার জমি, আমার বাড়ি, আমার পুকুর, এই কনসেপ্টটা যখন মানুষের মধ্যে তৈরি হলো, তারপর থেকেই কিন্তু রাষ্ট্র পথ চলা শুরু হচ্ছে। এই যে রাষ্ট্র, এই ব্যবস্থাটাকে বা যে রাষ্ট্রের যে শাসন পদ্ধতি, এটাকে আমরা গভর্নেন্স বলছি বা শাসন পরিচালনা। এটাকে চোখে দেখা যায় না, কিন্তু এই গভর্নেন্সের কাজ হচ্ছে শাসক নির্বাচন করা, সুষ্ঠু রাষ্ট্র পরিচালনা করা এবং মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করা। এখন রাষ্ট্রের কবে থেকে উদ্ভব ঘটলো তার কিন্তু কোনো সুনির্দিষ্ট সাল বা তারিখ নেই। ভারতবর্ষের ক্ষেত্রে তার সাল তারিখ নেই। রাষ্ট্রের উদ্ভব ঘটলো মানুষকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করবার জায়গা থেকে। রাষ্ট্রের কাজ গভর্নেন্স, গুড গভর্নেন্স বা রাষ্ট্রের কাজ হচ্ছে আইন, বিচার ও প্রজাবর্গের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। প্রাচীন গ্রিস দেশে আমরা দেখব ক্ষুদ্র 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 নগর নগর রাষ্ট্র নিয়ে গড়ে উঠেছে এই পলিস। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ড, ফর এক্সাম্পল আমরা যদি বলি যে উত্তর 24 পরগনার বারাসাত একটা ভূখণ্ড, সেখানকার দেখা যাচ্ছে 5,000 মানুষকে নিয়ে একটা নগর রাষ্ট্র গড়ে উঠেছে এবং এই নগর রাষ্ট্র একটা রাষ্ট্রের মতন নিজেদের তারা আইন তৈরি করছে, বিচার করছে, প্রশাসন চালাচ্ছে। আবার একটা দেখা যাচ্ছে যে বহরমপুর শহরকে কেন্দ্র করে একটা পলিশ গড়ে উঠেছে, বা দার্জিলিং শহরকে অথবা পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরকে বা দীঘাকে কেন্দ্র করে, বা আমরা বলতে পারি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপকে কেন্দ্র করে একটা পলিশ গড়ে উঠছে। এটা আমরা উদাহরণস্বরূপ বলছি যে একটা শহরকে কেন্দ্র করে একটা পলিশ গড়ে উঠছে। এই পলিশকে বলা হচ্ছে নগর রাষ্ট্র, বাংলাতে বলা হচ্ছে নগর রাষ্ট্র, যার ইংলিশ হচ্ছে সিটি, CITY, সিটি STATE, সিটি স্টেট। তাই বাংলাতে হচ্ছে নগর রাষ্ট্র, যার ইংলিশ সিটি স্টেট। এই সিটি স্টেট, সিটি স্টেট কথাটি এসছে পলিশ থেকে। সিটি স্টেট কথাটি এসছে POLIS, পলিশ থেকে। এই পলিশ কথার একেবারেই বলা যেতে পারে কথ্য বাংলা হচ্ছে আদি ভূমি। আদি ভূমি অর্থাৎ যে ভূমিটা, যে বারাসাত কাকদ্বীপ, এটা একটা আদি ভূমি। এখানে একটা শহর গড়ে উঠেছে, এই শহরকে কেন্দ্র করে একটা পলিশ গড়ে উঠেছে
এই পলিসের যারা শাসক তারা একটা স্বাধীন রাষ্ট্রের মতো, এবং তারা তাদের শাসন, বিচার, আইন, প্রশাসন সবটাই তারা স্বাধীনভাবে নির্বাচন করত। যে কারণে বিশিষ্ট ইতিহাসবিদ, ঐতিহাসিক মোজেস আই ফিনলে, প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই নামটা মনে রাখবে, এটি পরীক্ষায় আসতে পারেও। ঐতিহাসিকের নাম হচ্ছে মোজেস আই ফিনলে। তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য অ্যানসিয়েন্ট গ্রিক, তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দ্য অ্যানসিয়েন্ট, এই অ্যানসিয়েন্ট গ্রিক নামক গ্রন্থে ঐতিহাসিক ফিনলে তিনি বলছেন প্রত্যেকটা পলিস ছিল একটি একটি স্বশাসিত রাষ্ট্র, ছিল সেলফ সেলফ গভর্নিং স্টেট, অর্থাৎ প্রত্যেকটা পলিস ছিল স্বশাসিত রাষ্ট্র। একটি পলিসের আভ্যন্তরীণ ব্যাপারে আরেকটি পলিস কখনো ইন্টারফেয়ার করবে না। একটি পলিসের বিদেশ নীতি, রাষ্ট্রনীতি ব্যাপারে আরেকটি পলিস কখনো তার অভিমত জ্ঞাপন করবে না। সম্পূর্ণই পলিস ছিল একটা স্বাধীন ভূখণ্ড, স্বাধীন রাষ্ট্র। কিন্তু আজকের যুগের রাষ্ট্র নামক যে বিরাট একটা আকৃতি সেটা তখন ছিল না। এই রাষ্ট্র ছিল ক্ষুদ্র রাষ্ট্র। অমরনাথ, তুমি বুঝতে পেরেছো? তাহলে এক কথায় যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় পলিস কাকে বলে, তুমি কি বলবে? একদম একদম, পলিস হচ্ছে একটা নির্দিষ্ট ভূখণ্ড, সেই ভূখণ্ডের একটা সুনির্দিষ্ট জনগোষ্ঠী সেখানকার শাসন, বিচার ও আইন পরিচালনা করতেন, এবং তারা ছিল সম্পূর্ণ স্বাধীন। তাদের এই পদ্ধতিকে বলা হতো অটোনমি বা স্বায়ত্ত শাসন ব্যবস্থা। আমাদের আশা করি এই পর্যন্ত বুঝতে কারোর কোনো সংশয় নেই। চলো মিতা, আমরা একটা ম্যাপের মাধ্যমে দেখে নিই প্রাচীন গ্রিসের পলিসগুলোর অবস্থান কেমন ছিল। চলো আমরা সবাই মিলে একটা সুন্দর ম্যাপ আঁকার চেষ্টা করি। আমরা একটা ম্যাপ আঁকার প্রয়াস করছি। ম্যাপটি তোমরা খেয়াল করো, তোমাদেরকেও আঁকতে হবে। আমি পরের ক্লাসে প্রত্যেকের খাতাতে চেক করব যে তারা কেমন ম্যাপ এঁকেছ। এই যে ম্যাপটা আমরা আঁকছি এটা কিন্তু স্কেল অনুসারে নয়, এটা আমাদের শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে আমরা ছোট্ট করে এই ম্যাপটি আঁকার একটা চেষ্টা করছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটা এই যে এইটা আমরা ধরলাম একটা গ্রিস নামক ভূখণ্ড, গ্রিস নামক একটা দেশ। এটা হচ্ছে তোমার ইজিয়ান সাগর। ভালো করে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিবে। ইজিয়ান, হর্ষই বর্গীর্জয় অন্তস্থ একার দন্তান্ন, ইজিয়ান, এটা ইজিয়ান সাগর। এটা হচ্ছে ভূমধ্য সাগর। আমি শুধু ভূমধ্য লিখলাম, তোমরা এটা বাকি অংশটা লিখে নেবে। ভূমধ্য সাগর, এটা গ্রিস। এই জায়গাটা হচ্ছে এশিয়া মাইনর। এশিয়া মাইনর, এবং এখানে একটা দ্বীপ রয়েছে, ছোট্ট একটা দ্বীপ। এই জায়গাটার নাম হচ্ছে ক্রিট। ক্রিট, এটা হচ্ছে তোমার নেলস, দন্ত নয়কার, লয়কার, দন্তস্বা, নেলস। তাহলে দেখো এই যে আমরা একটা ম্যাপ বা একটা চিত্র আঁকার প্রয়াস করলাম। এবারে আমরা দেখাচ্ছি এই ভূখণ্ডটার মধ্যে কোথায় কোথায় পলিস গড়ে উঠছে। তাহলে এই গ্রিস দেশের এটা দক্ষিণ দিক, দক্ষিণ দিকটার নাম হচ্ছে তোমার, আমি এখানে লিখছি পেলো, তাহলে দক্ষিণ গ্রিসকে বলা হচ্ছে পেলোপনেসাস, উপরটা হচ্ছে ম্যাসিডোনিয়া।
এটা হচ্ছে ম্যাসিডোনিয়া। তাহলে গ্রিসের উপরটা ম্যাসিডোনিয়া, নিচের অংশটা হচ্ছে পেলোপোনেসাস। তো এই দিকটা আছে ইজিয়ান সাগর, এটা হচ্ছে গ্রিস। তাহলে মূলত গ্রিসের যেটা মধ্যবর্তী অংশ, এই মধ্যবর্তী অংশেই পলিসের উদ্ভব বেশি হয়েছে। শুধু মধ্যবর্তী অংশ নয়, সমগ্র ইজিয়ান সাগর, এই ইজিয়ান সাগর এবং ইজিয়ান সাগরকে কেন্দ্র করে তার চতুর্পাশে প্রায় 1500টি পলিসের উদ্ভব ঘটেছিল। সুদীপ লিখে নিও, পরীক্ষাতে আসতে পারে। প্রায় 1500টি পলিসের উদ্ভব ঘটেছে। আমরা কয়েকটা বিখ্যাত পলিসের অবস্থান তোমাদের দেখিয়ে দিই। ফর এই জায়গাটা হচ্ছে ডেলস, এই জায়গাটা হচ্ছে তোমার থিবস, থিবস। এখানে আছে তোমার কোরিন্থ, কোরিন্থ হচ্ছে খুব বড় একটা পলিস, কোরিন্থ। এখানে আছে স্পার্টা, স্পার্টা। এখানে আছে ট্রয়, এখানে আছে তোমার মাইলেটাস। মাইলেটাস। তাহলে দেখো এই গ্রিস দেশের এখানে একাধিক পলিস গড়ে উঠল। এখানেও এই ইজিয়ান সাগরের এই পাশটাতেও পলিস তৈরি হলো, এবং একটা পলিসের সঙ্গে আর একটা পলিসের সবসময়ের জন্য যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। একটা পলিসের সঙ্গে আর একটা পলিসের বিভিন্ন বিষয়ে পার্থক্য ছিল। ইভেন নাও এই পলিসের মানুষজন যে দেবদেবীকে শ্রেষ্ঠ মনে করত, এই পলিসের লোকজন সেই দেবদেবীকে হয়তো সাধারণ মনে করত। এই পলিসের লোকজন তারা অন্য কোনো দেশের সঙ্গে বৈদেশিক সম্পর্ক তৈরি করলেও এরা হয়তো সেই দেশটাকে এড়িয়ে চলল, এমনই কিন্তু অবস্থান ছিল। আবার কখনো কখনো বৈদেশিক আক্রমণ ঘটলে প্রত্যেকটা পলিস একত্রিত হয়ে সেই আক্রমণের মোকাবিলাও কিন্তু করত। অর্থাৎ তাদের মধ্যে সম্পর্ক ছিল মিলনাত্মক ও বিয়োগান্তক। আমরা একটা ছবির মধ্য দিয়ে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করলাম। এবারে আমরা আলোচনা করব যে কেন পলিসের প্রতিষ্ঠা হলো, বা কেন হঠাৎ করে গ্রিসের মাটিতে পলিসের জয়যাত্রা শুরু হলো। আমরা ছোট্ট করে একটা গল্পের আকারে বলে দিই। প্রথমত একটি শব্দ তোমরা লিখে নাও, যার নাম হচ্ছে অক্টোপলিস। তারপরে আমরা ব্যাখ্যা করছি। আমি এখানে লিখছি অক্টোপলিস। অক্টোপলিস কি না, একটা সময় আমরা দেখতে পাচ্ছি যে গ্রিসের বৈদেশিক আক্রমণ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন দেশ থেকে গ্রিসকে আক্রমণ করছে। এই আক্রমণকে প্রতিহত করবার জন্য গ্রিসের মানুষরা পাহাড়ের চূড়াতে বা পাহাড়ের উপরে যে অংশটা ছিল সুরক্ষিত, সেখানে তারা বসবাস শুরু করলো দলবদ্ধভাবে। সেখানে একটা রাজার বা শাসকের আবির্ভাব ঘটলো, সেখানে বাজার তৈরি হলো, মন্দির গড়ে উঠলো, এবং এই বাজার, মন্দির, শাসকের বাসস্থানকে কেন্দ্র করে সেখানে একটা পলিসের বৃদ্ধি হলো বা একটা পলিসের জয়যাত্রা শুরু হলো। তাহলে আমাদের পরীক্ষায় আসতে পারে যে অক্টোপলিস কি। অক্টোপলিস কি বুঝতে পারলে, অক্টোপলিস হচ্ছে পাহাড়ের চূড়া। দ্বিতীয় হচ্ছে পাহাড়ের চূড়াতে যেখানে পলিসের জন্ম হলো, অর্থাৎ পলিস জন্মের আগের অবস্থাকে বলছি আমরা অক্টোপলিস। দ্বিতীয় হচ্ছে বাজার। গ্রিসের মানুষরা তারা পায়ে হেঁটে বাজারে যেতে, পায়ে হেঁটে কর্মস্থলে যেতে, এবং তারা একটা খোলামেলা জায়গা পছন্দ করত, যেখানে তারা গল্প বা তাদের যে ধ্যান ধারণা, জগৎ, জীব সম্পর্কে আলোচনা করতে পছন্দ করত। গ্রিসের মানুষরা এই বাজারে যখন একত্রিত হতো, সেই একত্রিততা থেকে বসতি, বসতি থেকে শাসন, গভর্নেন্স, গভর্নেন্স থেকে তার শ্রীবৃদ্ধি, সেভাবেও কিন্তু কোনো কোনো জায়গাতে পলিসের জয়যাত্রা শুরু হয়েছে। তৃতীয়ত হচ্ছে বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থান।
আমরা ক্লাসের শুরুতেই বলেছি আমাদের পশ্চিমবঙ্গের মতন এত সুন্দর ভূখণ্ড কিন্তু গ্রিসের ছিল না, এত সুন্দর রেল কমিউনিকেশন গ্রিসের, বাস কমিউনিকেশন গ্রিসের ছিল না। গ্রিস ছিল পর্বত সংকুল, গ্রিস ছিল নদী, সমুদ্র, খাল। তোমরা দেখো, এই দেখো এই গ্রিসের ভূখণ্ডের মধ্যে একটা ভূখণ্ড ঢুকে গেছে, এগুলোর মধ্যে দেখো অনেক রকমের বিচ্ছিন্নতা ছিল। এই যে বিচ্ছিন্নতা অবস্থা, এই বিচ্ছিন্নতা থেকে মানুষের মধ্যে একটা ঐক্যবদ্ধতা এসছে। অর্থাৎ তারা পাহাড়ের উপরে 500 পরিবার একত্রিত হয়ে নিজেদের মতো করে খাবার সংগ্রহ, নিজেদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপকরণ তৈরি করে নেওয়া, নিজেদের প্রয়োজন থেকে মন্দির তৈরি করা, এভাবেই কিন্তু পলিসের জয়যাত্রা শুরু হচ্ছে। অর্থনৈতিক বিচ্ছিন্নতা এটা গুরুত্বপূর্ণ কারণ। অর্থনৈতিক বিচ্ছিন্নতা একদম আমি বলে দিচ্ছি, অমল আমি বলে দিচ্ছি। আচ্ছা, অর্থনৈতিক বিচ্ছিন্নতাটা কি? অর্থনৈতিক বিচ্ছিন্নতা হচ্ছে যে এই যে প্রাচীন যে গ্রিস দেশের যোগাযোগ ব্যবস্থার অপ্রুলতা, এর ফলে একটা ইউনাইটেড ইকোনমি বা কেন্দ্রীয় অর্থনীতি গড়ে উঠতে পারেনি। গ্রিসের অর্থনীতি ছিল খণ্ড অর্থনীতি, অর্থাৎ কোনো একটা বাজার, কোনো একটা পলিস, একটা অ্যাক্রোপলিস বা একটা এলাকাকে কেন্দ্র করে তাদের অর্থনীতির বিকাশ ঘটেছিল বা তারা ঘটাতে চেয়েছিল। কারণ অপ্রতুল বা বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার কারণে তারা চেয়েছিল তাদের প্রয়োজনীয় উপকরণ তারা তৈরি করে তাদের মতো করে তারা বেঁচে থাকতে, যাতে অন্য অঞ্চলের উপরে তাদের ডিপেন্ড করতে না হয়। আমরা শেষ পয়েন্টে বলবো মেন্টালিটি বা মানসিকতা। প্রাচীন গ্রিসের মানুষের মানসিকতাই ছিল তারা ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী, ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে তারা বসবাস করতে ভালোবাসতো। তারা বিরাট যে রাষ্ট্র, বিরাট যে সভ্যতা, এই সভ্যতা বা এই কনসেপ্টে তারা বিশ্বাসী ছিলেন না, এবং তারা বিরাট যে রাষ্ট্র সেটাকে তারা মনে করতো বর্বর সভ্যতা। তারা ছোট্ট ছোট্ট অংশে বসবাস করতে পছন্দ করত। আমরা এবারে দেখে নেব পলিসের বৈশিষ্ট্য কি। এটাও আমরা খুব ছোট্ট করে বলে দেব, গুরুত্বপূর্ণ অংশগুলো তোমরা লিখে নেবে। পলিসের বৈশিষ্ট্য প্রথমেই যেটা হচ্ছে ক্ষুদ্র আয়তন, অর্থাৎ পলিস কখনো বিরাট হতো না, পলিসের আয়তন ক্ষুদ্র। এবং প্রাচীন দার্শনিক অ্যারিস্টোটল তার পলিটিক্স গ্রন্থে এবং প্লেটো তার রিপাবলিক গ্রন্থে, তোমরা লিখে নিও অ্যারিস্টোটলের বইয়ের নাম পলিটিক্স, POLITICS পলিটিক্স, এবং প্লেটোর বইয়ের নাম রিপাবলিক, REPUBLIC রিপাবলিক। এই যে পলিটিক্স এবং রিপাবলিক গ্রন্থে তারা বলেছেন যে ছোট ছোট নগর রাষ্ট্রই মানুষের জন্য উপযুক্ত, রাষ্ট্র পরিচালনার জন্য উপযুক্ত। বিশিষ্ট দার্শনিক অ্যারিস্টোটল তিনি তার পলিটিক্স গ্রন্থে বলছেন রাষ্ট্র এমন হবে যেখানে নাগরিকরা একে অপরকে চিনবে। আমরা যেমন বিদ্যালয়ে গিয়ে ক্লাস 7-এর ছাত্রটিকে 12-এর ছাত্রীটি চেনে, আবার 12-এর ছাত্রটি ক্লাস 10-এর ছাত্রকে চেনে। অর্থাৎ আমরা একে অপরের সঙ্গে আত্মিকতায়, বন্ধুত্বের বন্ধনে আমরা কিন্তু আবদ্ধ। দার্শনিক অ্যারিস্টোটল তিনি বলছেন যে পলিস এমন হবে যেখানে প্রত্যেকটা নাগরিক প্রত্যেককে তারা চিনবে, জানবে। দ্বিতীয় আমরা বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি যে পলিসের যে শাসন কার্য, অ্যাডমিনিস্ট্রেশন বা গভর্নেন্স আমাদের চ্যাপ্টার নামই ছিল, সেটা ছিল ওই পলিসের মানুষদের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত। ফর এক্সাম্পল, আমাদের আজকের ক্লাস একাদশ শ্রেণীর যে ক্লাস চলছে, আমি এই ক্লাসের মনিটর কে হবে আমি তোমাদের মধ্য থেকে নির্বাচন করলাম, অর্থাৎ তোমরাই ভোট দিয়ে মনিটরকে নির্বাচন করলে। তাহলে ব্যাপারটা কি হলো, তোমাদের প্রত্যক্ষ সহযোগিতাতে মনিটর নির্বাচিত হলো, এবং মনিটর তোমাদের মতামতকে গ্রহণ করে তোমাদের সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রেখে যদি তার শাসন কার্য পরিচালনা করে, তাহলে আমরা বলতেই পারি যে এই ক্লাসের মনিটর নির্বাচন, তার শাসন কার্য প্রভৃতিতে ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ ভোটিং মত রয়েছে।
অর্থাৎ তাদের অভিমত রয়েছে, ভোটিং শক্তি রয়েছে। তাই পলিসের যে শাসন কার্য, সেই শাসন কার্য পরিচালিত হতো পলিসের প্রত্যেকটা মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে। তৃতীয় ক্ষেত্রে আমরা বলবো যে গ্রিসে আমরা এমন পলিসও পেয়েছি যেমন কিয়স। কিয়স একটা আমরা বলতে পারি যে আমরা কিয়সের অবস্থানটা একটু দেখে নিই, কোথায় আমাদের কিয়সের অবস্থানটা রয়েছে। কিয়সের অবস্থানটা আছে এইরকম একটি জায়গাতে। কিয়স, এই কিয়স যে অংশটা আছে এটি কিন্তু 4টি তোমার পলিসে বিভক্ত ছিল। অর্থাৎ আবার ওখানে কোরিন্থ যে পলিস আমাদের ছিল, কোরিন্থ, এই যে কোরিন্থ, কোরিন্থ, এই কোরিন্থের দৈর্ঘ্য ছিল মাত্র 330 বর্গ মাইল। এতটাই ছোট্ট ছিল কোরিন্থ, এতটাই ক্ষুদ্র একটা পলিস। আবার আমরা দেখতে পাচ্ছি যে দার্শনিক অ্যারিস্টটল তিনি বলছেন 10 জন মানুষকে নিয়ে যেমন পলিস তৈরি হতে পারে না, তেমনি 1,00,000 মানুষ নিয়েও যেন পলিস তৈরি হয় না। অর্থাৎ এই যে গ্যাদারিং, 1,00,000 মানুষ নিয়ে যদি পলিস গড়ে ওঠে তাহলেও কিন্তু পলিসের যে সৌন্দর্য সেটা বিঘ্নিত হবে। প্লেটো বলছেন 5,000 মানুষ নিয়ে একটা পলিস গড়ে উঠতে পারে, তবে 5,000 জনের কম মানুষ নিয়ে পলিস গড়ে উঠলে সেটাকে কিন্তু দার্শনিক প্লেটো সমর্থন করছে না। এবারে আমরা আসব যে পলিসের শাসন কাঠামো, অর্থাৎ পলিস কিভাবে পরিচালিত হতো, কারা এই পলিসের দেখাশুনো করত। প্রথমেই আমরা বলবো যখন শুরুর দিকে, অর্থাৎ বলা যেতে পারে খ্রিস্টপূর্ব 1000 অব্দে যখন পলিসের পথ চলা শুরু হয়, তখন এই পলিসের শাসক ছিলেন বিভিন্ন অভিজাত রাজবংশ, এবং এই রাজবংশগুলো বংশানুক্রমিকভাবে পলিস শাসন করত। অনন্য একদম ঠিক বলেছ, যেমন ফ্রান্সে ছিল, ফ্রান্সে যেমন বুর্ব রাজবংশ ছিল, আমি রাজা, তারপরে আমার ছেলে রাজা, তারপরে তার ছেলে রাজা, এখানে যোগ্যতাকে দেখা হতো না। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে এই পলিসের পারিবারিক রাজতন্ত্রের অবসান ঘটে, সেখানে কিছু অভিজাত পরিবার তারা একত্রিত হয়ে, তারা গোষ্ঠীবদ্ধ হয়ে, তারা একজন যোগ্য ব্যক্তিকে শাসক নির্বাচন করে তারা এই পলিসের শাসন পরিচালনা শুরু করলো, এবং এতে মানুষের সুবিধা অনেক বৃদ্ধি পেল। কিন্তু যত সভ্যতা আগালো, দিন যত আগালো আধুনিকতার দিকে, তত এই পলিসগুলোতে আমরা দেখতে পাচ্ছি গণতান্ত্রিক অর্থাৎ ডেমোক্রেটিক ভাবধারার জন্ম হলো অভিজাততন্ত্রের, জন্ম হলো স্বৈরতান্ত্রিক আদর্শের। অর্থাৎ গণতান্ত্রিক আদর্শ কি, আমাদের অন্বেষা জিজ্ঞাসা করছে। গণতান্ত্রিক আদর্শ হচ্ছে যে পলিসের মানুষ তারা তাদের ভোটের মাধ্যমে ঠিক করবে এখানকার রাজা কে হবেন, এখানকার কাউন্সিলর কে হবেন, বা এখানকার শাসক কারা হবেন। অর্থাৎ কোন সেই যোগ্য ব্যক্তি, তাকে তারা নিজেরাই ভোট দিয়ে নির্বাচন করত। এমন একটি পলিস হচ্ছে এথেন্স। আমরা একটু আগে আমরা বলেছি যে তোমার স্পার্টার কথা, কোরিন্থের কথা, এথেন্সের অবস্থানটা আমরা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। এথেন্সের অবস্থাটা ছিল ঠিক এইরকম একটা জায়গায় এথেন্সের অবস্থা। এথেন্স, এই এথেন্স ছিল কিন্তু আমাদের গণতান্ত্রিক। আবার স্পার্টা আমরা যদি বলি যে স্পার্টা ছিল কিন্তু তোমার অভিজাত তান্ত্রিক। অভিজাত তান্ত্রিক বলতে কি, অর্থাৎ এখানে শাসন করত অভিজাতরা, যারা ধনী, এবং অভিজাতরা তারা তাদের ইচ্ছা অনুসারে তারা বিভিন্ন রাজনৈতিক বা প্রশাসনিক পদে বিভিন্ন ব্যক্তিকে বসাতে পারত। পরবর্তী অংশে আমরা আলোচনা করব প্রত্যেকটা গ্রিস পলিসের মধ্যে আমরা 3টি জিনিসকে লক্ষ্য করেছি। এই 3টি জিনিস হচ্ছে রাজনৈতিক সংগঠন। কি সেই রাজনৈতিক সংগঠন? এক হচ্ছে সমিতি, 2 পরিষদ, 3 ম্যাজিস্ট্রেট। অবশ্যই তোমরা লিখে নেবে। তাহলে প্রত্যেকটা পলিসের রাজনৈতিক সংগঠন হিসাবে
প্রথমেই আমরা সমিতির কথা বলছি, দ্বিতীয় হচ্ছে পরিষদের কথা বলছি এবং তৃতীয় হচ্ছে ম্যাজিস্ট্রেট। তাহলে সমিতি কি? সমিতি হচ্ছে প্রত্যেকটা পলিস কিভাবে পরিচালিত হবে সেই পলিসের বসবাসকারী যারা নাগরিক ছিলেন সেই নাগরিকরা তারা তাদের ভোটের মাধ্যমে তারা শাসক নির্বাচন করতেন, সমিতিতে তারা ভোট দিতেন। কোনো কোনো ক্ষেত্রে এই সমিতির ক্ষমতা অনেক বেশি ছিল এবং এই সমিতিগুলোকে গ্রীসে বিভিন্ন নামে ডাকা হতো। যদি আমরা এথেন্সে যাই তাহলে এথেন্সের মানুষরা সমিতিকে বলতো একলেজিয়া। আবার আমরা স্পার্টায় গেলে স্পার্টার মানুষরা সমিতিকে বলতো অ্যাপেলা। আবার আমরা যদি পরিষদ সম্পর্কে আলোচনা করি তাহলে পরিষদ সেটিও ছিল একটি কাউন্সিল, তারও কাজ ছিল রাষ্ট্র পরিচালনা করা এবং পলিসের শ্রীবৃদ্ধি করা, পলিসের সুষ্ঠু শাসন বিচারকে দেখাশোনা করা। এই পরিষদও বিভিন্ন পলিসে মানুষ পরিষদকে বিভিন্ন নামে ডাকত। যেমন এথেন্স, এথেন্সের মানুষরা তারা পরিষদকে অ্যারিওপাগাসের কাউন্সিল, অ্যারিওপাগাসের কাউন্সিল নামে অভিহিত করত। অপরপক্ষে স্পার্টার মানুষ তারা পরিষদকে বলতো গেরুসিয়া। গেরুসিয়াটা তোমাদের মনে রাখতে হবে, গেরুসিয়া গয়েকার, আমি এখানে লিখে দিচ্ছি গেরুসিয়া সম্পর্কে। গেরুসিয়া গেরুসিয়া তাহলে পরীক্ষায় আসতেই পারে যে স্পার্টার পরিষদকে কি নামে অভিহিত করা হতো। আজকে আমরা জেনে গেলাম গেরুসিয়া। অপরপক্ষে ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটদের কাজ ছিল বিচার করা। প্রত্যেকটা পলিসেই ম্যাজিস্ট্রেট মহাশয়রা থাকতেন, তাদের কাজ ছিল বিচার করা এবং এই ম্যাজিস্ট্রেটরাও বিভিন্ন পলিসের মানুষ তাদের বিভিন্ন নামে ডাকতো। যেমন এথেন্স, এথেন্সের মানুষ ম্যাজিস্ট্রেটদেরকে বলতেন আরকন, আরকন, আরকন। অপরপক্ষে স্পার্টার যারা মানুষ ছিলেন তারা ম্যাজিস্ট্রেটদেরকে বলতো ইফর। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলবো তোমরা এটা স্ক্রিনশট রেখো বা এই নামগুলোকে তোমরা বাড়িতে খাতাতে খুব ভালো করে লিখে নিও, কেননা এগুলো কিন্তু শর্ট প্রশ্ন হিসাবে আমাদের পরীক্ষাতে আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে। অপরপক্ষে আমরা দেখছি যে নাগরিক ও অনাগরিক, এটা তোমরা শুনে বুঝতে পারছো যে পলিসের বৈশিষ্ট্য হিসাবে নাগরিক ও অনাগরিক কারা। নাগরিক হচ্ছে প্রত্যেকটা পলিসের যারা জন্মগত বাসিন্দা, বাই বার্থ, যারা গ্রীসের নাগরিক, বাই বার্থ যারা ওই পলিসের মানুষ, তারা ছিলেন নাগরিক। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তারা সমস্তটাই ভোগ করত। এবং আমরা যদি গ্রীসের ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখব প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান, প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান, আমরা আগের ক্লাসে এটা আলোচনাও করেছিলাম। প্যাট্রিশিয়ানরা ছিল গ্রীসের আদি নাগরিক, এই প্যাট্রিশিয়ানরাই বলা যেতে পারে নাগরিক ছিল। অপরপক্ষে যারা অনাগরিক, অনাগরিক ছিলেন, এই অনাগরিকদেরকে আবার আমরা তিন ভাগে ভাগ করছি। গ্রীসের অনাগরিকদেরকে আমরা তিন ভাগে ভাগ করছি। অনাগরিকদেরকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। কি কি সেই ভাগ একটু আমরা দেখে নিই। একটা হচ্ছে বিদেশি, দুই নম্বর হচ্ছে কৃতদাস, কৃতদাস, আর তিন নম্বর হচ্ছে মহিলা। তাহলে যারা বিদেশি, এই বিদেশিদেরকে বলা হতো মেটিক। তোমরা লিখে নিও ময়েকার, টয়সিক
ক মেটিক, যারা কৃতদাস তাদেরকে বলা হতো থেটিস, থয়কার টয়সি থেটিস, এবং কোনো কোনো জায়গাতে বলা হতো হেলট। এই যে অংশটা তোমরা দেখছো যে গ্রিসের প্রত্যেকটা পলিসেই যারা সিটিজেন বা নাগরিক ছিলেন তারা ছিলেন বাই বার্থ ওখানকার বাসিন্দা, যাদেরকে আমরা বলছি প্যাট্রিশিয়ান। অপরপক্ষে যারা বিদেশ থেকে আসতো গ্রিসে তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে মেটিক বলা হতো। এরা বসবাস করার অধিকার পেয়েছিল, কিন্তু নাগরিক অধিকার অর্থাৎ ভোট দেওয়া, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সেগুলো কিন্তু তারা সব ক্ষেত্রে পেত না। কৃতদাস, কৃতদাস প্রথা আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। গ্রিসে কৃতদাস প্রথা একটা বিধিবদ্ধ ব্যবস্থা ছিল, যেটাকে গ্রিক বা গ্রিস রাষ্ট্র সমর্থন করেছিল। এই কৃতদাস ব্যবস্থা থেকে বিপুল পরিমাণ ইনকাম হতো পলিসের যারা শাসক তাদের, এবং যারা কৃতদাস ব্যবসা করত সেই ব্যবসায়ীদের থেকেও পলিসের শাসকরা বিপুল পরিমাণ অর্থ উপার্জন করত। এই কৃতদাস প্রথাকে আমরা দেখতে পাচ্ছি থেটিস বা হেলট বলা হতো কৃতদাসদেরকে, এবং এই কৃতদাসদের পলিসের কাছে তাদের কোনো রাষ্ট্রীয় অধিকার ছিল না। অর্থাৎ পলিসের যারা শাসক তারা কৃতদাসদের সুযোগ সুবিধা দিতে বা তাদের মর্যাদা দিতে দায়বদ্ধ ছিলেন না, বরঞ্চ পলিসের শাসকরা কৃতদাসদেরকে অবজ্ঞা বা তাচ্ছিল্য করত। তারা ছিল একটা প্রোডাক্টের মতন, যাদের বিক্রি করা যেত, হত্যা করা যেত, অন্য কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া যেত, তাদের কোনো জীবনের মূল্য ছিল না। আমরা তৃতীয় স্তরে দেখব মহিলাদেরকে। এই মহিলারা কিন্তু প্রাচীন গ্রিসের যে পলিস ছিল সেখানে তাদের বিশেষ কোনো অধিকার ছিল না, কেননা মহিলারা তারা কিন্তু গ্রিসের ক্ষেত্রে ভোটাধিকার বা তারা পলিসের যারা শাসক নির্বাচন সেখানে বিশেষ গুরুত্ব বা ভূমিকা রাখতে পারেনি। তাই বলা যেতে পারে মহিলারা অনেকটাই পিছনের সারিতে অবস্থান করেছে। এবং গ্রিসের প্রত্যেকটা পলিস সেখানে আমরা দেখতে পাচ্ছি জনগণের প্রত্যক্ষ শাসন ছিল, অর্থাৎ জনগণ তারাই শাসন নিয়ন্ত্রণ করত, শাসক নির্বাচন করত তাদেরই মধ্য থেকে। এবং বলা যেতে পারে সেখানকার গঠন বিন্যাস কেমন ছিল পলিসগুলির, পলিসগুলি সাধারণত পাহাড়ের চূড়াতে বা উপরে গড়ে উঠত, যাতে বহিঃশত্রুর আক্রমণকে প্রতিহত করা যায়। এই যে একটি পাহাড়, আমরা ফর এক্সাম্পল একটা পাহাড়কে আঁকার চেষ্টা করলাম, এখানে হয়তো পলিশ গড়ে উঠছে এই অংশটাতে, বা এই অংশটাতে পলিশ গড়ে উঠছে। তো এই যে পলিশ যে গড়ে উঠছে উপরে, কেন? যাতে বাইরে থেকে যদি আক্রমণকারীরা অ্যাটাক করে তারা এখান থেকে সেটাকে প্রতিহত করতে পারবে, এখান থেকে তারা সেটাকে মোকাবিলা করতে পারবে, যে কারণে তারা একটু উঁচু স্থানকে নির্বাচন করত। এটাকে বলা হচ্ছে তোমার অ্যাক্রোপলিস, ACROPOLIS, অ্যাক্রোপলিস অর্থাৎ উঁচু কিনারা। সেখানে মন্দির ছিল, বাজার ছিল, এই বাজারকে বলা হতো অগোড়া। এখানে যে বাজারগুলো গড়ে উঠতো, আমরা যদি এই জায়গাটাকে একটু আঁকার চেষ্টা করি, হয়তো এখানে একটা বাজার গড়ে উঠছে, এটা একটু এইরকম হলো, হয়তো এখানে একটা বাজার গড়ে উঠছে, এটাকে বলা হচ্ছে AGORA। আবার দেখা যাচ্ছে যে চোরা, চোরা নামক একটা অংশ ছিল পলিসের মধ্যে, সেই চোরা CHORA, চোরা নামক যে অংশটা ছিল, এই চোরা নামক অংশটাতে সাধারণ মানুষরা বসবাস করত এবং সেখানে তাদের পশু ও ইত্যাদি প্রভৃতি রাখত। এখন আমরা লক্ষ্য করব যে পলিসের স্বাতন্ত্রতা, যেটা আমরা ইতিপূর্বে বলেছি যে একটা পলিসের সঙ্গে আর একটা পলিসের বিভিন্ন বিষয়ে পার্থক্য ছিল। মিলিটারি, সরকার, তাদের পূজা পার্বণ, তাদের ক্যালেন্ডার এবং সেনাবাহিনী প্রভৃতি বিষয়ে কিন্তু এক পলিসের সঙ্গে আর এক পলিসের পার্থক্য ছিল। এবং ধর্মীয় ক্ষেত্রে যদি আমরা পলিসের দিকটা দেখি, ধর্মীয় দিকটা পলিসের,
পলিসের ধর্মীয় দিকটা দেখতে গেলে আমরা দেখব যে বিভিন্ন পলিসের বিভিন্ন দেবতারা ছিলেন গ্রীসে, যারা বিভিন্ন নামে পূজিত হতেন। এটা গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে দেবতা জিউস। জিউস জিউস ছিলেন গ্রীসের বা কোনো পলিসের তিনি শ্রেষ্ঠ দেবতা, এবং জিউস ছিলেন আকাশের দেবতা, আকাশ, স্কাই। জিউস ছিলেন শ্রেষ্ঠ দেবতা, তিনি হচ্ছেন আকাশের দেবতা। একই সঙ্গে ছিলেন পসিডন, জিউস, পসিডন, হ্যাডেস, জিউস, পসিডন, হ্যাডেস, অ্যাপেলা, অজফলা আকার, পয়কার, লয়কার, অ্যাপেলো, তোমার এথেনা, হেরা প্রভৃতি। দেখো আজকের যেমন আমাদের সভ্যতাতে দুর্গা, কালী, শিব, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব প্রভৃতি রয়েছে, আমাদের আজকের সভ্যতাতে জগন্নাথ দেবের অস্তিত্ব রয়েছে, তেমন কিন্তু গ্রীসেরও প্রত্যেকটা পলিসিতেই একাধিক দেবদেবীর অস্তিত্ব ছিল। এবং এই দেবদেবীগুলো যারা ছিলেন তারা মানুষের থেকে শ্রদ্ধা, ভক্তি ও পূজা পেতেন। অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব আজকের নয়, লক্ষ লক্ষ বছর আগে থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। এবং এক একজন ঈশ্বর তারা এক একটি বিষয় দেখতেন। যেমন আমরা বললাম জিউস, তিনি ছিলেন আকাশের দেবতা, আকাশের দেবতা। অপরপক্ষে পসিডন, পসিডন ছিলেন তোমার সাগর ও ভূমিকম্পের দেবতা, সাগর ও ভূমিকম্পের দেবতা। এবং হ্যাডেস ছিলেন, হ্যাডেস, হয়জাফলা আকার ডয়কার দন্তস্যা, হ্যাডেস ছিলেন পরলোকের, অর্থাৎ মৃত্যুর পরে পরলোকের দেবতা। মানুষের মৃত্যুর পরে যে বিচার, সেই বিচারটা করতেন কিন্তু হ্যাডেস। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীন গ্রীসের পলিসগুলোতে বিভিন্ন দেব দেবীর পূজা বা আরাধনা করা হতো। তোমরা এই দেবতাদের যে তালিকাটা পাবে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাউন্সিল নির্ধারিত বইগুলিতে, সেটা একটু ভালো করে তোমরা পড়ে রাখবে, দেখে রাখবে এবং চেষ্টা করবে মনে রাখার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাসের শেষ লগ্নে চলে এসেছি। আমরা আলোচনা করব যে এই গ্রীসে সৃষ্টি হওয়া পলিসগুলি বিনাশ কেন হলো, তাদের পতন কেন হলো, বা কবে থেকে তাদের পতন শুরু হলো। এ প্রসঙ্গে আমাদের প্রথমে মনে রাখতে হবে খ্রিস্টপূর্ব 4র্থ শতকে ম্যাসিডনের উত্থান থেকে এই পলিসগুলোর পতন শুরু হলো। খ্রিস্টপূর্ব 4র্থ শতক, এই খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে ম্যাসিডনের উত্থান। তাহলে খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে ম্যাসিডনের উত্থান যখন ঘটলো, তখন থেকে এই গ্রীসের পলিসগুলির পতন শুরু হলো। গ্রীসের পলিসগুলির পতনের কারণ হিসাবে তোমরা প্রত্যেকেই লিখে নিও। প্রথম যে কারণ সেটি হচ্ছে সুযোগ্য সেনাপতির অভাব। নট অনলি গ্রীস, প্রতিটি সাম্রাজ্যেরই পতনের পিছনে একাধিক কারণ বিদ্যমান, একাধিক কারণ রয়েছে। তেমনি গ্রীসেরও এই পলিসগুলির পতনের পিছনে একাধিক কারণ রয়েছে। প্রথম কারণ আমরা বললাম সুযোগ্য সেনাপতির অভাব। অর্থাৎ এই সময় গ্রীসের যে ইকোনমিক্যাল ক্রাইসিস বা অর্থনৈতিক যে মন্দা দেখা দিয়েছিল, এর ফলে পলিসগুলো তারা তাদের যে সেনাপতিগুলো ছিল তাদের বেতন দিতে পারছে না, তাদের সামরিক সরঞ্জাম ঠিকঠাক দিতে পারছে না, যে কারণে সেনাপতি যারা ছিলেন তারা অন্যান্য কাজে মনোনিবেশ করছিলেন। তাই তাদের দৃষ্টিভঙ্গিটা বিক্ষিপ্ত, ছড়িয়ে পড়েছে। তাই তারা তাদের সঠিক দায়িত্ব পালন করতে পারছিলেন না, তাদের যে কোয়ালিটি সেই কোয়ালিটি হ্রাস পাচ্ছিল। সেনাপতিরা
তারা অর্থ উপার্জনের দিকে অর্থাৎ নিজেদের শ্রীবৃদ্ধির দিকে তারা বেশি গুরুত্ব দিয়েছে। সামরিক ত্রুটি আমরা দ্বিতীয় পয়েন্ট হিসাবে বলতে পারি যে গ্রিসের যারা পলিসগুলো ছিল এই পলিসের যে সামরিক শক্তি সেই সামরিক শক্তি হ্রাস পাচ্ছিল এবং একটা পলিসের সঙ্গে আর একটা পলিসের যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। তাই পলিসের যারা সামরিক বাহিনীতে ছিলেন তারা দক্ষ ছিল, কিন্তু বিপদ সংকুল ও পার্বত্য অঞ্চলে লড়াই করবার জন্য যুগের সঙ্গে সঙ্গে তাদের যে আপডেট বা দক্ষতা বৃদ্ধি করা, অস্ত্রের মান বৃদ্ধি করা, এইগুলো কিন্তু সেখানে হচ্ছিল না। অপরপক্ষে প্রাচীন গ্রিসের পলিসের যারা সেনাবাহিনীতে ছিলেন তারা ছিলেন একাধারে কৃষক, তারা কৃষিকাজ করতেন, তারা দীর্ঘস্থায়ী যুদ্ধ পছন্দ করেননি, কারণ তাদের খেতে ছিল ফসল, সেই ফসলের ক্ষতি হয়ে যাবে, তাই তারা দ্রুত যুদ্ধ বা লং টার্ম যুদ্ধ পছন্দ করছিলেন না, করতো না। তারা চাইতো যে কোনো প্রকারে যুদ্ধ দ্রুত থেমে যাক। তাই আমরা দেখতে পাচ্ছি এর ফলে পলিসগুলোর সামরিক শক্তি দুর্বল হচ্ছে। আমরা নৌশক্তির অভাবের দিকে নজর দিতে পারি। ক্লাস আমরা আগেও বলেছি যে গ্রিস ছিল নদী সমুদ্র দ্বারা বিক্ষিপ্ত ভূখণ্ডের অধিকারী, যেখানে নৌশক্তি অত্যন্ত স্ট্রং হওয়া দরকার ছিল। ইভেন নাও এথেন্সের নৌশক্তি অনেক স্ট্রং ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নেভাল মিলিটারি বা নৌ আর্মি বা নৌবাহিনীর যে উন্নয়ন সেটা কিন্তু তারা অর্থনৈতিক দুর্বলতার কারণে করতে পারেনি। অপরপক্ষে এথেন্সের নৌশক্তি স্ট্রং হলেও তারা অন্যদের যে স্ট্রং নৌশক্তি ছিল সেটাকে ভেঙে দিয়েছিল, কেননা তারা চাইছিল না যে এথেন্সের থেকে বেটার অন্য কোনো পলিস তারা নৌশক্তিতে পারদর্শী হয়ে উঠুক। এবং এথেন্সের যারা অভিজাত মানুষ ছিলেন তারা এই নৌশক্তিকে স্ট্রং করবার জন্য আর বিশেষ অর্থ প্রদান করতেও চাইছিলেন না। এবং দিন আগানোর সঙ্গে সঙ্গে গ্রিসের যে পলিসগুলোর মানুষের যে নাগরিক অধিকার ছিল অর্থাৎ সিটিজেন রাইট, এই সিটিজেন রাইটগুলো ভায়োলেট হতে শুরু করেছিল। অর্থাৎ যে কোনো সরকার, যে কোনো রাষ্ট্র ব্যবস্থা যখন একটা লং টার্ম চলতে থাকে তখন কিছু স্বার্থান্বেষী আত্মকেন্দ্রিক অযোগ্য মানুষ সেখানে ঢুকে পড়ে এবং তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য বহু যোগ্য মানুষকে তারা অবদমন করে। একদম একই ঘটনা গ্রিসের পলিসগুলোর ক্ষেত্রেও ঘটেছিল। সেখানে আমরা দেখতে পাচ্ছি সভা সমিতি, পরিষদ, কাউন্সিল, ম্যাজিস্ট্রেট এই জায়গাগুলো থেকে যোগ্য নাগরিকরা বাদ যাচ্ছে এবং সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কুক্ষিগত করে নিচ্ছে কিছু মানুষ, যার ফলে সেই মেধার উৎকর্ষতার ডেমোলিশন ঘটছে, অবদমন ঘটছে। তাই গ্রিস বা পলিস আর আগাতে পারছে না। আরেকটি মেজর গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি হচ্ছে সার্ভডম বা কৃতদাস প্রথা ও প্রযুক্তির বিমুখতা। আমরা আগের ক্লাসেও বলেছি যে গ্রিসের অর্থনীতি সেটা কৃতদাস প্রথাদের উপরে বহুলা অংশে নির্ভর করত এবং গ্রিস শুধু নয়, ওই সময় পর্বে ইউরোপ বা পৃথিবীর বিভিন্ন দেশেই কৃতদাস বিক্রির ব্যবসা চলতো। প্রত্যেকটি বাড়িতে 10 থেকে 12 জন বা নিদেন পক্ষে 2 জন কৃতদাস থাকতো। তাই মানুষের কর্ম বিমুখতা অর্থাৎ কাজ না করার মানসিকতা বৃদ্ধি পায়, প্রযুক্তির উন্নতির দিকে তাদের মন নষ্ট হয়ে যায়। সভ্যতা আগাতে গেলে ইনফরমেশন টেকনোলজি লাগবে, প্রযুক্তি লাগবে, মানুষের শ্রম লাগবে। এই কৃতদাস ব্যবস্থার ফলে মানুষের মধ্যে অলসতা বৃদ্ধি পেয়েছে তাদের মধ্যে ভোগ লালসা বা ভোগের বাসনা এবং সভ্যতাকে আগে নিয়ে যাওয়ার জন্য যে ভাবনা চিন্তা করবার দরকার এটাও কিন্তু হ্রাস পেয়েছে, যা একটা সভ্যতাকে বিনাশের দিকেই আগিয়ে নিয়ে গিয়েছে।
তোমরা ইতিহাস লক্ষ্য করলে দেখবে এই একই কারণ মুঘল যুগের ক্ষেত্রে, একই কারণ আমরা দেখতে পাবো ইউরোপের ফরাসি রাজতন্ত্রের ক্ষেত্রে। পৃথিবীর প্রত্যেকটা বৃহৎ সাম্রাজ্যের পতনের পিছনে যে কারণগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটা একই রকম। এখানে ব্যক্তি স্বার্থ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ রাষ্ট্রীয় স্বার্থকে বিসর্জন দিয়ে ব্যক্তি স্বার্থকে তারা গুরুত্ব দিচ্ছে। আজকের যুগেও আমরা শাসন ব্যবস্থাকে যদি লক্ষ্য করি, কোনো ব্যক্তি তারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য রাষ্ট্রীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে। ব্যক্তি মানুষের উন্নয়ন করবার জন্য এই ভূখণ্ডে লক্ষ লক্ষ মানুষের সুযোগ সুবিধা চাওয়া পাওয়াকে যখন অবদমিত করা হয়, তখন সেই সভ্যতার অস্তিত্ব সংকটের মুখে পড়ে, বিপদের মুখে পড়ে, যেটা আমরা গ্রিসের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। আমরা দেখব বাণিজ্যিক বিরোধ। দার্শনিক অ্যারিস্টোটল, প্লেটো তারা কিন্তু চেয়েছিল পলিসগুলি তাদের ইন্টারনাল বিজনেস, আভ্যন্তরীণ বাণিজ্যটাকে বৃদ্ধি করুক, শ্রীবৃদ্ধি করুক উৎপাদনের। কিন্তু আমরা দেখব পলিস সেদিকে নজর দিতে পারেনি, বরঞ্চ তারা বহিঃ বাণিজ্যের দিকে বেশি গুরুত্ব দিয়েছিল। কিন্তু বহিঃ বাণিজ্যে তারা ব্যর্থ হয়েছে, যে কারণেও কিন্তু পলিসগুলির পতন ঘটছে। আমরা শেষের দিকে বলতে পারি বিশিষ্ট ঐতিহাসিক ফিনলের কথা। দ্য অ্যানসিয়েন্ট গ্রিস নামক গ্রন্থে তিনি বলছেন যে এই সময় গ্রিসের পলিসগুলি তারা ভাড়াটিয়া সৈনিক, অর্থাৎ এক পলিসের সঙ্গে আর এক পলিসের যে যুদ্ধ দান্দিকতা মোকাবিলা করবার জন্য পলিস সৈন্য ভাড়া করছে। এই ভাড়াটিয়া সৈনিকদের মধ্যে কোনো জাতীয়তা বোধ ছিল না, তারা কিছু অর্থের জন্য যুদ্ধ করতে এসছে। তাদের মধ্যে ন্যাশনালিজম, ভালোবাসা, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা নেই, যেটাও কিন্তু পলিসের বিনাশকে ত্বরান্বিত করছে এবং পলিসগুলিতে অনাগরিকদের সংখ্যা বৃদ্ধি। অর্থাৎ ভারতবর্ষে যদি আমেরিকার লোক এসে বসবাস করে, তারা কখনো ভারতীয় হয়ে উঠতে পারে না। ভারতবর্ষে যদি আফগানিস্তান, কুয়েতের লোক এসে বসবাস করে, তারা কখনো ভারতীয় হয়ে উঠতে পারে না। তারা হয়তো প্রাণ রক্ষার্থে বা আর্থিক সুবিধা প্রাপ্তির জন্য বসবাস করতে এসছে, এটা তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ হবে, রাষ্ট্রীয় নয়। পলিসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নির্বাসিত মানুষ, বিদেশি মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই তাদের জাতীয়তা বোধ অনেক অংশেই হ্রাস পেয়েছে, যা পলিসের পতনকে ত্বরান্বিত করেছে। আমরা একদম অন্তিম লগ্নে বা শেষে যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে ম্যাসিডনের শ্রেষ্ঠত্ব। অর্থাৎ ম্যাসিডনের রাজা দ্বিতীয় ফিলিপ, তিনি যেভাবে তার শক্তি বৃদ্ধি করেছে, সমরসজ্জা বৃদ্ধি করেছে, তার কাছে আমরা দেখতে পাচ্ছি গ্রিসের এই বিজ্ঞান বিমুখতা পলিসগুলি এঁটে উঠতে পারছে না। অর্থাৎ একজন লড়াই করছে আধুনিক প্রযুক্তি নিয়ে, AK-47 নিয়ে, আর একজন লড়াই করছে গাছের ডাল বা পাথরের টুকরো নিয়ে। এই যে ব্যবধান, এই ব্যবধানটা আমরা উদাহরণ হিসেবে বললাম, বাস্তবের ক্ষেত্রে আমরা দেখব গ্রিসের রাজা ম্যাসিডনের রাজা দ্বিতীয় ফিলিপ, তিনি যেভাবে নিজেকে উন্নত করেছেন প্রতিবেশী হিসাবে এবং তিনি যেভাবে গ্রিসের পলিসগুলোর উপরে ঝাঁপিয়ে পড়েছেন, তাতে গ্রিসের এই পলিসগুলির অস্তিত্ব ভুলুণ্ঠিত হওয়া, ধ্বংস হওয়ায় ছাড়া আর কোনো উপায় ছিল না। বস্তুত এর ফলেই এই পলিসগুলির বিনাশ ঘটেছে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আমাদের ক্লাসের মধ্য দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে পলিস কি, পলিসের বৈশিষ্ট্য কি এবং পলিসের গঠন প্রকৃতি কি, পলিসের শাসন কাঠামো কেমন ছিল এবং পলিসের পতনের কারণগুলি কি ছিল। তো আমরা আশা করি আমাদের ক্লাসের মধ্য দিয়ে তোমাদেরকে সেটা বোঝাতে সমর্থ হয়েছি। আমরা পরবর্তী ক্লাসে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা আমাদের ক্লাস আজকে এখানেই শেষ করব। আমরা ফের তোমাদেরকে জানাবো অভিনন্দন, মন দিয়ে তোমরা ক্লাসটাকে দেখবে, বারবার শুনবে এবং তোমাদের কোনো ডাউট থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানানোর চেষ্টা করবে। সকলে ভালো থেকো, সকলের জন্য শুভ কামনা করি। নমস্কার।